আহনাফ আর অদিতি দুজনে বের হয়ে রওনা পুরে ছাড়খাড় হয়ে যাচ্ছে। আলভি অবশ্য বেশ মজাই নিচ্ছে এই এক সপ্তাহ ধরে। এটা সেটা বিভিন্ন কথা বলে আহনাফের ভয় আর আতঙ্ক আরও বাড়িয়ে তুলছে। অদিতির ভাই ইমতিয়াজও অদিতিকে খুঁজছে অনেক দিন ধরে। অদিতি মা আমিনা বেগম অদিতির শোকে বিছানা পড়ে গিয়েছেন। যারাই একসময় অবহেলা করেছে অদিতিকে, আজ তাদের সবারই এক প্রকার নাজেহাল অবস্থা। আহনাফ প্রতিদিনের মতো আজও গাড়ি নিয়ে বেরিয়েছে অদিতিকে খুঁজতে। বিভিন্ন দোকান রেস্টুরেন্টে অদিতির ছবি দেখে অস্থির কণ্ঠে বলেছে এই মেয়েটাকে যদি দেখে থাকেন তাহলে সাথে সাথে তার নাম্বারে যোগাযোগ করতে। এরই মধ্যে পুলিশ স্টেশনেও অদিতির মিসিং রিপোর্ট করেছে আহনাফ। অদিতিকে খুঁজে বের করার যত ধরনের চেষ্টা করা দরকার সব করছে আহনাফ। আহনাফের মন বলছে অদিতি একদম ঠিক আছে, সুস্থ আছে, তার খুব কাছেই আছে। অদিতি আজ বোরকা পরে মুখ ঢেকে বের হয়েছে কিছু কেনাকাটা করার জন্য। অদিতিকে সবাই খুঁজছে এটা সে জানে, তাই কোথাও বেরোনোর সময় মুখ ঢেকে বের হয় অদিতি। অদিতি কসমেটিক শপে এসে কেনাকাটা করতে থাকে, তখনই সেখানে উপস্থিত হয় আহনাফ। আহনাফ দোকানদারকে অদিতির ছবি দেখে জিজ্ঞেস করে এই মেয়েটিকে কি আপনি কোথাও দেখেছেন মামা? প্রতিদিন কত কাস্টমারই তো আসে, সবার চেহারা কি মনে থাকে বাবা? আহনাফ হতাশ হয়ে দীর্ঘশ্বাস ফেলে। আহনাফের উপস্থিতি টের পেয়ে অদিতির হাত পা অবশ হয়ে যায়, বুকের ভিতরটা অস্থিরতায় কেঁপে ওঠে। আহনাফ মলিন সুরে বলে এই মেয়েটা হচ্ছে আমার স্ত্রী, রাগ করে আমার কাছ থেকে চলে গিয়েছে। এক সপ্তাহ ধরে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি তাকে আমি। সে কি, কেন চলে গিয়েছে? আমারই দোষে হারিয়েছে ওকে আমি, তবে একবার ওকে ফিরে পেলে আর কখনই আমি ওকে অবহেলা করব না। এই জন্যই থাকতে মূল্য দিতে হয় বাবা। আচ্ছা আমি যদি মেয়েটার দেখা পাই তোমাকে জানাবো। দোকানদার এবার অদিতির দিকে চেয়ে শুধায় মামুনি কি লাগবে তোমার বলো? অদিতি কিছু না বলে চুপ করে থাকে। আহনাফ তার কণ্ঠস্বর শুনলে চিনে ফেলবে নিশ্চিত। আহনাফ অন্যান্য দোকানগুলোতেও অদিতির ছবি দেখিয়ে খোঁজ করতে থাকে। অদিতি আহনাফের কাণ্ড দেখে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। তখনই প্রিয়তা এসে অদিতির হাত ধরে তাকে টেনে সেখান থেকে নিয়ে যায়। আরে অদিতি তুমি কি পাগল নাকি? ভাইয়া যদি তোমাকে চিনে ফেলতো তখন কি হতো? ওনার এমন অবস্থা হয়েছে কেন? কে বলবে উনি দেশের টপ বিজনেসম্যান আহনাফ ওয়াহিদ। চোখ মুখের একদম 12টা বাজিয়ে ফেলেছেন। অদিতির কথা শুনে ড্রাইভিং সিটে বসে থাকা আলবি হো হো করে হেসে ওঠে। এক সপ্তাহ ধরে আহনাফ ব্রো বউ ছাড়া, তার এই অবস্থা হওয়াটাই তো স্বাভাবিক। আপনার খেয়াল রাখা উচিত ছিল ওনার। উনি তো মনে হয় খাওয়া দাওয়া ঠিকমতো করছেন না। আরে ভাবি এত টেনশন করো না তো, কিছু হবে না। আলবি অদিতিকে ফ্ল্যাটে পৌঁছে দিয়ে প্রিয়তাকে নিয়ে তার এনগেজমেন্টে শপিং করতে চলে যায়। অদিতি একলা বসে বসে আহনাফের বলা কথাগুলো স্মরণ করতে থাকে। বড্ড বেশি মায়া হচ্ছে অদিতির আহনাফের জন্য, কিন্তু অভিমানের কারণে অদিতি ফিরে যেতে পারছে না। অদিতি আহনাফের ছবি হাতে নিয়ে অভিমানী কণ্ঠে বলে আগে নিজের ভালোবাসা প্রমাণ করুন, তারপরে আমাকে খুঁজে পাবেন। আকাশে মেঘ, শহরের আলোগুলো হালকা হয়ে আসছে। রাতে নীরবতা ভেঙে যাচ্ছে শহরের সুর, যদিও আহনাফের মন যেন কোনো সুর খুঁজে পাচ্ছে না। আজও ব্যর্থ হয়েছে আহনাফ, খুঁজে পায়নি তার অদিতিকে। মেঘাচ্ছন্ন আকাশের পানি চেয়ে নিকোটিনে ধোয়া ওড়াচ্ছে আহনাফ। বুকের মধ্যে এক অদ্ভুত শূন্যতা বিরাজ করছে আহনাফের। দুশ্চিন্তা আতঙ্ক আর অস্থিরতা ছটফট করছে আহনাফের হৃদয়। ক্লান্তি তার প্রতিটি শরীরী অঙ্গ প্রত্যঙ্গে। কোথায় হারিয়ে গেলে তুমি অদিতি? আমি শেষ হয়ে যাচ্ছি একটু একটু করে। আমাকে মরণসম যন্ত্রণার মধ্যে ফেলে কোথায় পালালে তুমি? আমাকে তার চেয়ে মেরে ফেলতে। আমার সাথে থেকে কি আমাকে শাস্তি দেওয়া যেত না বউ পাখি? আহনাফ আর সহ্য করতে না পেরে চলে যায় বারে। অদিতির বিরহ সহ্য করতে না পেরে ড্রিঙ্ক করতে থাকে আহনাফ। আহনাফের চোখের সামনে অদিতির সাথে কাটানো মুহূর্তগুলো ভেসে ওঠে। অদিতির প্রতি নিজের ভালোবাসা উপলব্ধি করার পর আহনাফ অনেকবার অদিতির কাছাকাছি আসার চেষ্টা করেছে, কিন্তু অদিতি অভিমানে তাকে নিজের কাছে ঘেঁষতে দেয়নি। তবে আহনাফের কেয়ার দেখে অদিতি এক পর্যায়ে আহনাফের রুমে ফিরে আসার সিদ্ধান্ত নেয়। আহনাফের সেই দিন খুশির কোনো সীমানা ছিল না, কিন্তু এর কিছুদিন পরে যখন আহনাফ জড়তার কারণে অদিতিকে তার ক্লায়েন্টদের সামনে বাসার পেইং গেস্ট হিসেবে পরিচয় দিয়েছিল, তখনই সব কিছু আবার এলোমেলো হয়ে যায়। অদিতির রাগে অভিমানে আহনাফের বাড়ি ছেড়ে চলে যায়। সেই দিনও আহনাফ অস্থির হয়ে অদিতিকে খুঁজে নিজের কাছে ফিরিয়ে নিয়ে এসেছিল এক প্রকার জোর করেই। অদিতির রাগে আহনাফের রুম থেকে বেরিয়ে গেস্ট রুমে চলে গিয়েছিল। আহনাফকে অনেক কথা শুনিয়েছে সেই দিন অদিতি। তারপর গেস্ট রুমে গিয়ে কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছিল সে। অদিতির ঘৃণা মিশ্রিত কথাগুলো সহ্য করতে না পেরে আহনাফ সেদিন নিঃশব্দে গেস্ট রুমে এসে অদিতির পাশে শুয়ে অদিতিকে জড়িয়ে ধরেছিল। আহনাফের উপস্থিতি টের পেয়ে অদিতি তেতে উঠে বলেছিল চলে যান আমার সামনে থেকে। এখন কেন এসেছেন আমার কাছে? আমি না পেইং গেস্ট আপনাদের বাসার? লজ্জা করে না বাসায় থাকা পেইং গেস্টে জড়িয়ে ধরতে?
তুমি আমার স্ত্রী অদিতি, তাহলে ওদের সামনে স্বীকার করলেন না কেন? আহনাফ অদিতির এই প্রশ্নের কোনো জবাব দিতে পারল না। অপরাধীর ন্যায় চেয়ে রইল। অদিতি বিছানা থেকে নেমে আহনাফের বুকে ধাক্কা দিয়ে অভিমানী কণ্ঠে বলল, আপনি একটা কাপুরুষ। আপনি আমার স্বামী হওয়ার যোগ্য না। আমি ডিভোর্স দিয়ে চলে যাব আপনাকে ছেড়ে। এরপর এমন একজনের সাথে সংসার করব যে আমাকে স্ত্রী হিসেবে পরিচয় দিতে কখনো বিব্রত বোধ করবে না। অদিতির কথা শুনে রাগে কান গরম হয়ে যায় আহনাফের। আহনাফ অদিতির গাল চেপে ধরে ক্ষিপ্ত সুরে বলে, কত বড় সাহস তোমার! তুমি আমার সামনে দাঁড়িয়ে অন্য কারোর সাথে সংসার করার কথা বলো? আমি নরম সুরে কথা বলছি দেখে খুব সাহস বেড়ে গেছে তোমার, তাই না? আজকের পর থেকে আর কারোর সাথে সংসার করার চিন্তাও মাথায় আসবে না তোমার। অদিতি ভয়ে শুষ্ক ঢোক গিলে পিছাতে শুরু করে। আহনাফ একটানে অদিতির হাত ধরে তাকে নিজের কাছে নিয়ে আসে। ছেড়ে দিন আমাকে, ভালো হবে না কিন্তু। আমি অদিতি নিজের কথা সম্পূর্ণ করতে পারে না, তার আগে আহনাফ রাগে অদিতির অধর জোড়া চেপে ধরে। অদিতি আহনাফের কাছ থেকে ছোটাছুটির চেষ্টা করতে থাকে। আহনাফ অদিতিকে ছেড়ে তাকে বিছানায় ফেলে দিয়ে অদিতির গলায় মুখ ডোবায়, কিন্তু পরক্ষণে অদিতির কান্নাজড়িত কণ্ঠস্বর শুনে সম্বিত ফিরে আহনাফের। অদ্ভুত মায়া কাজ করে অন্তরে। আহনাফ মনে মনে ভাবে, অদিতির রাগ করা তো স্বাভাবিক, ওর অভিমান না ভেঙে আমি উল্টো ওর উপরে রাগ দেখাচ্ছি। শিট! আহনাফ সাথে সাথে উঠে যায় অদিতির উপর থেকে। অদিতির শাড়ির আঁচল গায়ে জড়িয়ে দিয়ে অদিতির সামনে হাঁটু গেড়ে বসে পড়ে আহনাফ। আহত সুরে বলে, আই এম সরি অদিতি, তুমি তখন ওসব কথা বলার আমার হুঁশ ছিল না, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। অদিতি ঘৃণায় মুখ ফিরিয়ে নেয় আহনাফের কাছ থেকে, চিৎকার করে বলে, আমি ঘৃণা করি আপনাকে, আপনি চলে যান আমার চোখের সামনে থেকে। বর্তমানে আহনাফ ড্রিঙ্ক করছে আর অদিতির বলা এসব কথাগুলো স্মরণ করছে। গলা কাটা মুরগির মতো ছটফট করছে হৃদয়টা। নিজের উপর আহনাফের ভীষণ ক্ষোভ জন্ম নিয়েছে। কি এমন ক্ষতি হয়ে যেত অদিতিকে সেই সময় স্ত্রী হিসেবে স্বীকার করে নিলে? অদিতি তো শুধু তার স্বামীর কাছ থেকে স্ত্রী হওয়ার সম্মানটুকু চেয়েছিল। অদিতি যদি সত্যি সত্যি নিজের কোনো ক্ষতি করে ফেলে এখন? এই কথা চিন্তা করতে হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয় আহনাফের। নিঃশ্বাস ক্রমশ ভারী হয়ে উঠতে থাকে। হাতে থাকা ওয়াইনের গ্লাস ভেঙে গুড়িয়ে ফেলে আহনাফ। বাড়ি উপস্থিত সবাই অবাক দৃষ্টিতে চেয়ে থাকে আহনাফের দিকে, তবে কেউ কিচ্ছু বলার সাহস পায় না আহনাফকে। মোটামুটি সবাই চেনে আহনাফ ওয়াহিদকে, তার রাগ সম্পর্কেও সবার ধারণা আছে। তাই অহেতুক ঝামেলা এড়িয়ে যাওয়ার জন্য চুপ থাকাকে শ্রেয় মনে করে সবাই। আহনাফ ওয়ালেট থেকে টাকা বের করে টেবিলে ছুঁড়ে বেরিয়ে যায় বার থেকে। ঝড়ের গতিতে ড্রাইভ করছে আহনাফ। এই মুহূর্তে আহনাফের কোনো হুঁশ নেই। মাত্রাতিরিক্ত ড্রিঙ্ক করার কারণে আশেপাশে সব কিছু ঝাপসা লাগছে আহনাফের কাছে। সমস্ত মস্তিষ্ক জুড়ে অদিতির চিন্তা ঘুরপাক খাচ্ছে। অপরাধ বোধে শেষ হয়ে যাচ্ছে সে। বাসায় গিয়ে আবার অদিতির বিরহে পড়তে হবে তাকে। আপাতত জীবনের কোনো মানে খুঁজে পাচ্ছে না আহনাফ। বারবার অদিতির রেখে যাওয়া চিরকুটের কথা মনে পড়ছে তার। অদিতির কোনো ক্ষতি হলে আহনাফও শেষ করে দিবে নিজেকে। প্রায় অনেক রাত হয়ে গিয়েছে, আহনাফ এখনও বাড়ি ফিরছে না দেখে আজমিরি ওয়াহিদ দুশ্চিন্তায় ব্যাকুল হয়ে আছেন। আলভি ডিভানে বসে দায়সারা কণ্ঠে বলে, জাস্ট চিল মামি, প্রায় প্রতিদিনই তো তোমার ছেলে লেট করে বাড়ি ফিরে। নিজের প্রিয়তম স্ত্রীকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে হয়তো। আজমিরি ওয়াহিদ উৎকণ্ঠিত সুরে বললেন, অনেক বেশি হয়ে গেছে আলভি, ছেলেটা আজ বাসায় ফিরে এলে ওকে আমি সব কিছু বলে দিব। এভাবে আর চলতে দেওয়া যায় না। আলভি চিপসের প্যাকেট হাতে নিয়ে চিপস খেতে খেতে বলে, আচ্ছা ঠিক আছে, বলে দিও। এমনিতেও যেটা আমরা চেয়েছি সেটা তো হয়ে গিয়েছে। আহনাফ প্রেস কনফারেন্স ডেকে অদিতি ভাবিকে স্বীকার করে নিয়েছে। এখন বলে দিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু ব্রো সব জানার পর আমাকে আস্ত রাখবে তো? আজমির ওয়াহিদ দুষ্টুমি করে বললেন, তোর তো খবর আছে আলভি। আলভি আতঙ্কিত হওয়ার ভান ধরে। আজমির ওয়াহিদ আলভির কান মলে দিয়ে বলে, অনেক হয়েছে দুষ্টুমি, এবার একটু খোঁজ নিয়ে দেখ তো ছেলেটা কই বসে আছে। আলভি উঠে ডিভানে পড়ে থাকা জ্যাকেট গায়ে দিয়ে বলে, তোমার গুণধর ছেলেকে এক্ষুনি খুঁজে নিয়ে আসছি আমি, নো টেনশন ডু ফুর্তি। তখনই আলভির নাম্বারে একটি আননোন নাম্বার থেকে কল আসে। আলভি একটু অবাক হয়ে কল রিসিভ করে। হ্যালো, কে বলছেন? আপনি আহনাফ ওয়াহিদের কি হন? আমি ওনার মামাতো ভাই। কেন, কি হয়েছে? ইজ এভরিথিং ওকে? আপনার ভাইয়ের কার অ্যাক্সিডেন্ট হয়েছে, ড্রিঙ্ক করে ড্রাইভ করছিলেন উনি, ওনাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে, তাড়াতাড়ি আসুন। আলভি আতঙ্কিত হয়ে ফোন রেখে আজমির ওয়াহিদের দিকে চেয়ে অস্থির কণ্ঠে বলে, মামি, আহনাফ ব্রোর অ্যাক্সিডেন্ট হয়েছে, তাড়াতাড়ি চলো। প্রায় 2 ঘন্টা পর জ্ঞান ফিরে আহনাফের মাথায় ব্যান্ডেজ করা হয়েছে। বাম হাতের হাড় ভেঙে গেছে। মাত্রাতিরিক্ত ড্রিঙ্ক করার কারণে মাথাটা এখনও ভার ভার লাগছে আহনাফের। আহনাফের জ্ঞান ফেরার কথা শোনার সাথে সাথে আহনাফের বাবা মা অস্থির হয়ে ছুটে আসেন আহনাফের কাছে। আজমির ওয়াহিদ ছেলেকে জড়িয়ে ধরে কান্না জুড়ে দেন। আহনাফ মৃদু সুরে বলে, আমি এখন ঠিক আছি মা, তুমি দুশ্চিন্তা করো না। আলভি হসপিটালের দরজার সামনে অপরাধীর ন্যায় দাঁড়িয়ে আছে। আহনাফ উঠে বসার চেষ্টা করে বলতে থাকে, আলভি, অদিতির কোনো খোঁজ পেলি?
আলভি সাথে সাথে এগিয়ে এসে আহনাফকে বেডে হেলান দিয়ে বসতে সাহায্য করে। তারপর চোখ মুখ নিচু করে তাকিয়ে থাকে মেঝের টাইলসের দিকে। আজমির ওহিদ এবার নিজেকে খানিকটা শান্ত করে চোখ মুছে বললেন, আমাকে ক্ষমা করে দাও আহনাফ বাবা, অদিতির ব্যাপারটা নিয়ে এত বেশি বাড়াবাড়ি আমার করতে দেওয়া উচিত হয়নি। অদিতির কথা শুনে অস্থিরতা আহনাফের বুকের ভিতরটা অজানা আতঙ্কে আবার ধরফড় করতে থাকে। আহনাফ উতলা হয়ে জিজ্ঞেস করে, মানে কি বলতে চাচ্ছ তুমি মা? 1 মিনিট, অদিতির কোনো খোঁজ পেয়েছো তোমরা? অদিতি ঠিক আছে না? বেঁচে আছে না? কোথায় সে? আহনাফ ব্রো প্লিজ কুল ডাউন, আমি সব বলছি তোমাকে। এই কথা বলে আলভি আহনাফের থেকে কয়েক কদম পিছিয়ে দাঁড়ায়। আহনাফ হতভম্ব হয়ে চেয়ে আছে আলভির দিকে। আলভি মিনমিনে আওয়াজে বলে, আসলে ব্রো তুমি মিষ্টি ভাবিকে কারোর সামনে স্বীকার করতে চাচ্ছিলে না দেখে তোমাকে শায়েস্তা করার জন্য আমি আর প্রিয়তা মিলে ভাবিকে এতদিন লুকিয়ে রেখেছিলাম, যাতে তুমি ভাবির মূল্য বুঝতে পারো। আলভির কথা কর্ণকুহরে পৌঁছাতে আহনাফ যেন কয়েক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল। বিস্ময়ে হতবিহ্বল হয়ে চেয়ে রইল আলভির দিকে। সমস্ত ঘটনাবলী বুঝতে পেরে রাগে আহনাফের মস্তিষ্ক জ্বলন্ত লাভায় টকবক করে উঠল। আলভির দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে আহনাফ চেঁচিয়ে উঠল, আলভির বাচ্চা, তো সাহস কী করে হলো আমার সাথে এতদিন ধরে এই বদমাইশি করার? অকস্মাৎ আহনাফের গর্জনে ভয়ে কেঁপে উঠল আলভি। আলভি পালানোর জন্য দৌড় দিতেই যাবে, তার আগে আহনাফ তার হাতে থাকা ক্যানেলা খুলে বেড থেকে নেমে খপ করে আলভির ঘাড় চেপে ধরল। ব্রো প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আই এম সো সরি ব্রো। আহনাফ রাগে কাঁপতে কাঁপতে আলভিকে কয়েকটা গালি দিয়ে এলোপাতাড়ি মারা শুরু করলো। রাস্কেল, তোকে আমি ফুটন্ত গরম পানিতে চুবাবো শালা, কত বড় সাহস তোর, তুই আমার অদিতিকে আমার কাছ থেকেই লুকিয়ে রেখেছিস? তোকে তো আমি। আহনাফ বাবা মাথা ঠান্ডা কর, আলভি একাদশী না, তোর বাবা আর আমিও সবটা জানতাম। আজমেরি ওয়াহিদের কথা শুনে আহনাফ বাকরুদ্ধ হয়ে চেয়ে থাকে তার বাবা মায়ের দিকে। আলভি যেন হাঁপ ছেড়ে বাঁচে। তোমরা কেন করলে আমার সাথে এরকম? দুশ্চিন্তায় আমার কতটা খারাপ অবস্থা হয়ে গিয়েছিল সেটা জেনেও তোমরা এতদিন চুপ করেছিলে? আহনাফ বাবা, আশরাফ ওয়াহিদ গম্ভীর সুরে বললেন, এই কাজ না করলে তুমি নিজের করা অন্যায় কখনো উপলব্ধি করতে পারতে না। আহনাফ রাগে চিৎকার করে বলে, আমি সেই দিন অফিস থেকে ফেরার সময় সিদ্ধান্ত নিয়েছিলাম অদিতিকে আমি সবার সামনে স্বীকার করে নিব, কিন্তু তোমরা সব কিছু এলোমেলো করে দিলে বাবা। আহনাফ এবার এক হাত দিয়ে আলভির কলার চেপে ধরে ক্ষিপ্ত সুরে বলে, আমার বউকে আমার কাছ থেকে দূরে সরিয়ে রাখার স্পর্ধা করার সাহস কী করে হয় তোর? কত বড় করলি যে তোর? কোথায় আমার অদিতি? কোথায় রেখেছিস ওকে? আজমির ওয়াহিদ উৎকণ্ঠিত সুরে বললেন, তোর দুশ্চিন্তায় আমরা অদিতিকে তোর অ্যাক্সিডেন্টের ব্যাপারে জানানোর কথা ভুলেই গেছি। আলভি যা তাড়াতাড়ি অদিতিকে নিয়ে আয়। এক পাও আগাবি না রাস্কেল, আমার বউকে আমি গিয়ে নিয়ে আসবো, তোমাদের কাউকে আর আমার কথা ভাবতে হবে না। আহনাফ তাড়াহুড়ো করে কাপড় পাল্টে অদিতিকে আনার জন্য বেরিয়ে যায়। আজমির ওয়াহিদ আহনাফকে এই অবস্থায় আটকানোর অনেক চেষ্টা করেন, কিন্তু আহনাফ কারও কোনো কথা পাত্তা না দিয়ে বেরিয়ে যায়। আলভি আহনাফের পিছিয়ে পিছিয়ে অপরাধীর ন্যায় চলতে থাকে। আলভি ভয়ে ভয়ে ড্রাইভ করছে আর আহনাফের দিকে আরও চোখে তাকাচ্ছে। এই মুহূর্তে মুখ দিয়ে কোনো রকম কথা বের করার সাহস আলভি পাচ্ছে না। আহনাফ রাগে দাঁতের দাঁত চেপে বসে আছে। কিভাবে পারলো অদিতি তাকে এতটা কষ্ট দিতে? সব কিছুর হিসাব নেবে আজ আহনাফ অদিতির কাছ থেকে। আহনাফ আনমনে বলতে থাকে, একবার কাছে পেয়ে নেই তোমাকে অদিতি, তারপর আমার কাছ থেকে এতদিন পালিয়ে থাকার মজা বোঝাবো। আলভি আর আহনাফ সরাসরি ফ্ল্যাটে পৌঁছে যায়। আহনাফ অস্থির হয়ে ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করে অদিতিকে ডাকতে থাকে, অদিতি কোথায় তুমি? আর লুকিয়ে লাভ নেই, আমি সব জেনে গিয়েছি, বেরিয়ে আসো। অনেকক্ষণ অদিতিকে ডাকার পরও অদিতির কোনো সারা শব্দ না পেয়ে আলভি আর আহনাফ এবার পুরো ফ্ল্যাটের আনাচে কানাচে অদিতিকে খুঁজতে থাকে। অদিতিকে খুঁজে না পেয়ে আহনাফ রাগে অগ্নিশর্মা হয়ে আলভির কলার চেপে চিৎকার করে বলে, আলভির বাচ্চা, আমার অদিতি কোথায়? কোথায় রেখেছিস ওকে? আলভি এবার নিজেও চিন্তিত সুরে বলে, ব্রো আমি নিজেও জানি না, দাঁড়াও আমি প্রিয়তাকে ফোন করে জিজ্ঞেস করছি। আলভি সাথে সাথে প্রিয়তাকে ফোন করে জিজ্ঞেস করে, প্রিয়তা অদিতি ভাবি কোথায়? প্রিয়তা উপাস থেকে অবাক কণ্ঠে শুধায়, কেন অদিতি আবার কোথায় থাকবে? ফ্ল্যাটেই আছে হয়তো। প্রিয়তা ভাবিকে আমি আর ব্রো পুরো ফ্ল্যাটে খুঁজেছি, ভাবি কোথাও নেই। আর তোমাকে আমি বলেছিলাম না ভাবির সাথে থাকতে? কি বলছো তুমি আলভি? আমি তো আজ রাতে বাসায় এসেছি, মা বারবার কল করছিল দেখে। অদিতিকেও আমি সাবধান করে গেছি একা কোথাও বের না হতে। আলভি আর প্রিয়তার কথোপকথন শুনে আহনাফের মনে আবার দুশ্চিন্তা এসে ভর করতে থাকে। এই তো কিছুক্ষণ আগে অদিতির সন্ধান পাওয়ার সাথে সাথে শান্ত হয়ে উঠেছিল আহনাফের গুমড়ে মরা অশান্ত মন, অথচ আবার হুট করে উধাও হয়ে গিয়ে আহনাফকে আবারও দুশ্চিন্তায় পাগল করে দিল অদিতি। আহনাফ রাগে আলভির হাত থেকে ফোন ছুঁড়ে মেঝেতে ফেলে দিয়ে চেঁচিয়ে বলে, রাস্কেল, অদিতি তো তোর দায়িত্বে ছিল, এই খেয়াল রেখেছিস তুই এতদিন?
আমার অদিতির গায়ে একটা আঁচড়ও যদি লাগে তোকে আমি জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবো। আহনাফ কথাগুলো বলে হুড়মুড় করে ফ্ল্যাট থেকে বেরিয়ে যায়। গাড়িতে সজোরে লাথি মেরে চিৎকার করে ওঠে আহনাফ। হৃদয়ের আবার সেই অশান্তি আর আতঙ্ক শুরু হয়েছে তার। মাথাটাও ব্যথায় ফেটে যাচ্ছে আহনাফের। আহনাফ সহজরে মাথা চেপে ধরে অস্থির কণ্ঠে বলতে থাকে, আবার কোথায় চলে গেলে তুমি জান বাচ্চা? আমাকে পাগল না করতে পারলে তোমার শান্তি হবে না? আলবি আহনাফের সামনে এগিয়ে আসতে আহনাফ অস্থির কণ্ঠে শুধালো, অদিতিকে কোনো ফোন কিনে দিসনি যোগাযোগ করার জন্য? না ব্রো, অদিতি ভাবি তো তার ফোন তোমার বাসাতে ফেলে রেখে এসেছিল। আমারও আর যোগাযোগ করার জন্য ভাবিকে কোনো ফোন কিনে দেওয়ার কথা মনে ছিল না। গর্দভ কোথাকার, এখন কিভাবে খুঁজবো আমি আমার অদিতিকে? আলবি অসহায় মুখ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আহনাফ আর আলবি ফ্ল্যাটের আশেপাশে অদিতির খোঁজ করার চেষ্টা করছে। তখন আহনাফের ফোনে আননোন নাম্বার থেকে কল আসে। আহনাফ কল রিসিভ করার সাথে সাথেই ওপাশ থেকে উদ্ভট কণ্ঠে একজন বলে ওঠে, আপনি কি আহনাফ ওয়াহিদ? হ্যাঁ আমি আহনাফ। শুনুন মিস্টার আহনাফ ওয়াহিদ, আপনার স্ত্রী অদিতি আমাদের কাছে আছে। নিজের স্ত্রীকে যদি ফিরে পেতে চান তাহলে আমাদের আস্তানায় আপনাকে লাখখানেক টাকা নিয়ে আসতে হবে। বেশি চালাকি করে পুলিশ ডাকার চেষ্টা করলে কিন্তু নিজের স্ত্রীকে আর জীবিত ফিরে পাবেন না। কথাগুলো শুনে আহনাফ উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলো, হু দ্য হেল আর ইউ? আর আমার স্ত্রী কোথায় আছে? আমি ওর সাথে কথা বলবো। আগন্তুক লোকগুলো আহনাফের মোবাইলে অদিতির একটি ভিডিও সেন্ড করলো। অদিতির হাত পা বেঁধে তাকে একটি চেয়ারের সাথে আটকে রাখা হয়েছে। অদিতির চোখ থেকে অশ্রুজল গড়িয়ে পড়ছে। ভিডিও ফুটেজটি দেখার সাথে সাথে অস্থিরতায় কেঁপে ওঠে আহনাফের হৃদয়। আহনাফ সাথে সাথে কিছুক্ষণ আগে আসা আননোন নাম্বারে কল করে অস্থির কণ্ঠে বলে, আমার স্ত্রীর কোনো ক্ষতি করার চেষ্টা করবে না। তোমাদের যত টাকা লাগবে আমি দেব, কিন্তু আমার স্ত্রীর গায়ে যেন একটা আঁচড়ও না লাগে। ওপাশ থেকে লোকগুলো উদ্ভট হাসি দিয়ে বলল, ঠিক আছে স্যার, কালকে সকালের মধ্যে টাকা নিয়ে আমাদের আস্তানায় চলে আসেন। আর বেশি চালাকি করার চেষ্টা করিয়েন না। লোকগুলো ফোন রেখে দেওয়ার সাথে সাথেই আহনাফ আলবির দিকে চেয়ে বলে, অদিতিকে কিডন্যাপ করা হয়েছে। আলবি অবাক কণ্ঠে বলল, কি বলছো তুমি ব্রো? এখন কি করব আমরা? অদিতিকে নিয়ে আমি কোনো রিস্ক নিতে চাই না আলবি। তাহলে কি করবে ব্রো? আহনাফ আলবির দিকে চেয়ে কুটিল হাসি দিল। অদিতি ভয়ে জড়সড় হয়ে বসে আছে অজানা অজানা কিছু লোকদের সামনে। ভয়ে আত্মার পানি শুকিয়ে গেছে অদিতির। কাল রাতে প্রিয়তা অদিতিকে ভালো মতো দরজা লক করে ফ্ল্যাটের ভিতরে থাকতে বলে নিজের মায়ের সাথে দেখা করতে চলে গিয়েছিল। এর কিছুক্ষণ পরেই নিউজ চ্যানেলে আহনাফের কার অ্যাক্সিডেন্টের খবর পেয়ে অদিতি চমকে দাঁড়ায়। নিজেকে আর ধরে রাখতে পারে না অদিতি। কান্না করতে করতে তখনই হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিন্তু দুর্ভাগ্যবশত ওই সময় অদিতিকে চিনে ফেলে কিছু আগন্তুকরা। দেশের টপ বিজনেসম্যান আহনাফ ওয়াহিদের স্ত্রীকে কিডন্যাপ করতে পারলে তারা অনেক টাকা মুক্তিপণ দাবি করতে পারবে। তাই তারা অদিতিকে সেই রাতে জোর করে ধরে নিয়ে যায়। বর্তমানে অদিতি ভয় আর আতঙ্কে জড়সড় হয়ে বসে আছে। আহনাফ ঠিক আছে কিনা সেটাও অদিতি জানে না ভালো মতো। চোখ দিয়ে অনবরত অশ্রুজল গড়িয়ে পড়ছে অদিতির। কিন্তু অদিতির এই দুশ্চিন্তা বেশিক্ষণ স্থায়ী হয় না। তার আগে আহনাফ টাকার ব্যাগ হাতে নিয়ে কিডন্যাপারদের আস্তানায় প্রবেশ করে। আগন্তুক লোক দুটো উদ্ভট হেসে বলে, আরে আরে, দেশের শীর্ষ বিজনেসম্যান আমাদের এক ডাকি দেখছি চলে এসেছে। আমার স্ত্রী কোথায়? আছে ওই টিনের ঘরটাতেই আছে, কিন্তু আগে টাকার ব্যাগ আমাদের হাতে দিন। আহনাফ টাকার ব্যাগ হাতে দিয়ে কিডন্যাপারগুলো কথা ঘুরিয়ে ফেলে। অদিতির কাছে যেতে না দিয়ে আহনাফকে উল্টো মারার জন্য প্রস্তুত হয়। আহনাফ ডেভিল হাসি দিয়ে বলে, আহনাফ ওয়াহিদকে এত কাছে খেলোয়াড় ভেবেছো তোমরা? কিডন্যাপারগুলো উদ্ভট হেসে ছুরি দিয়ে যে আহনাফকে আঘাত করতে যাবে তার আগে আলবি পুলিশ নিয়ে এসে সেখানে হাজির হয়। পুলিশকে দেখে ভয়ে পালানোর চেষ্টা করতে থাকে কিডন্যাপাররা। আলবিকে এই দিকটা সামলানোর ইশারা করে আহনাফ দৌড় দিয়ে টিনের ঘরের তালা ভেঙে পরিত্যক্ত ঘরটিতে ঢুকে পড়ে। অদিতি ভয়ে চোখ মুখ বন্ধ করে রেখেছিল। এতদিন পর অদিতিকে সচক্ষে দেখতে পেয়ে জানে জান ফিরে আসে আহনাফের। আহনাফ অস্ফুট সুরে উচ্চারণ করে, অদিতি। আহনাফের কণ্ঠস্বর শোনার সাথে সাথে অদিতি চোখ তুলে তাকায়। অদিতির চোখ মুখে খুশির ঝিলিক ফুটে ওঠে। আহনাফ এক প্রকার ছুটে আসে অদিতির পানে। অদিতির হাতের বাঁধন খুলে দিতেই অদিতি কান্না করতে করতে আহনাফের বুকে ঝাপটে পড়ে। কিছু হবে না জান বাচ্চা আমার, এই তো আমি এসে পড়েছি তোমার কাছে, এখন আর কোনো ভয় নেই। অদিতিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে স্বস্তির নিঃশ্বাস ফেলে আহনাফ। কপালে গাঢ় চুমু এঁকে দিতে থাকে। খুশিতে কেমন যেন পাগল পাগল লাগছে আহনাফের। অন্যদিকে আলভিকে ধন্যবাদ জানিয়ে কিডন্যাপারগুলোকে পুলিশ ধরে নিয়ে যায়। আহনাফ অদিতিকে নিয়ে পরিত্যক্ত ঘর থেকে বেরিয়ে আসে। আলভি অদিতির দিকে এগিয়ে এসে অস্থির কণ্ঠে শুধায়, ভাবি তুমি ঠিক আছো তো? আর তোমাকে ওরা কীভাবে তুলে নিয়ে গেল? টিভিতে ওনার অ্যাক্সিডেন্টের খবর শুনে আমি ভয় পেয়ে গিয়েছিলাম।
হসপিটালে যাওয়ার পথে ওই লোকগুলো কিভাবে যেন আমাকে চিনে ফেললো, তারপর জোর করে তুলে নিয়ে আসলো এখানে। আহনাফ গম্ভীর গলায় বলল, তোমাকে এখন সবাই চিনবে অদিতি। প্রেস কনফারেন্সে আমি তোমার ছবি দেখিয়ে আমাদের বিয়ের কথা স্বীকার করেছি। অদিতি কিছু না বলে আহনাফের দিকে পিটপিট করে চেয়ে রইল। আলভি ভয়ে শুষ্ক ঢোক গিলে গাড়িতে গিয়ে বসে পড়ল। আহনাফ অদিতির কোমর জড়িয়ে তাকে নিজের কাছে নিয়ে এসে গম্ভীর গলায় বলল, কিভাবে পারলে তুমি আমাকে এতটা কষ্ট দিতে? তোমাকে এর জন্য শাস্তি পেতে হবে বোপাখি। আপাতত বাসায় চলো। আহনাফ অদিতির হাত ধরে তাকে গাড়িতে বসিয়ে বাসায় ফিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল। অদিতির চোখ মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে আছে আহনাফের সামনে। আহনাফ নিজের মুখশ্রীতে ইচ্ছে করে কৃত্রিম রাগ আর গম্ভীরতা বজায় রেখেছে। ড্রয়ার থেকে একটি চিরকুট বের করে অদিতির হাতে ধরিয়ে দিয়ে আহনাফ রাগান্বিত সরে বলল, আমার সাথে করা এই ছলনার ব্যাখ্যা দাও। অদিতি রিনরিনে আওয়াজে বলল, আমি এই চিরকুট লিখিনি, এইসব কিছু আলভি ভাইয়ার কাজ। ওই রাস্কেলের নামও মুখে আনবে না। কত বড় সাহস ওই আলভির বাচ্চার! আমার বউকে আমারই কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে এতদিন, আর তুমিও আলভির এসব ফালতু কাজে সামিল হয়েছ। তুমি কি জানো আমার এই কয়েকদিন কত যন্ত্রণা হয়েছিল? আমি মরে গেলেই ভালো হতো, তাই না? অদিতির সাথে সাথে আহনাফের মুখ চেপে ধরল। অসহায় কণ্ঠে বলল, এসব কথা বলবেন না প্লিজ, আমার ভীষণ কষ্ট হয়। তাহলে ভাবো আমার কি অবস্থা হয়েছিল এতদিন। পাগলের মতো তোমাকে খুঁজে বেরিয়েছি আমি। এত অভিমান ছিল তোমার আমার উপর? আমি কি এতটাই খারাপ বোপাখি? তুমি কিভাবে আমাকে ছাড়া এতদিন থাকতে পারলে? আমার কথা একবারের জন্য কি মনে পড়েনি তোমার? অদিতির চোখ টলমল করে আহনাফের দিকে চেয়ে অভিমানী কণ্ঠে বলল, সব দোষ কি শুধু আমার? আপনার কোনো দোষ নেই। আমি চলে না গেলে আপনি কোনোদিন নিজের জড়তা কাটিয়ে উঠতে পারতেন? আমাকে স্ত্রী হিসেবে স্বীকার করতে পারতেন সবার সামনে? তোমাকে বললেও তো তুমি বিশ্বাস করবে না অদিতি। আহনাফ বিছানা থেকে নেমে আলমারিতে রাখা অদিতির জন্য কিনে আনা উপহারগুলো দেখিয়ে বলল, এই যে দেখো, তোমার অভিমান ভাঙানোর জন্য আমি সেই দিন তোমার পছন্দের শাড়ি, লাল রঙের কাচের চুড়ি আর লাল গোলাপ নিয়ে এসেছিলাম। আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে স্বীকার করে নিতাম অদিতি অনেক আগেই, কিন্তু তুমি কি করলে? আমাকে রেখে চলে গেলে। হৃদয়হীন মানবিক কোথাকার। আমি হৃদয়হীন হলে আপনি কি? আমি তোমার প্রেমিক পুরুষ। আহনাফের কথা শুনে লজ্জায় রক্তিম আভা ফুটে উঠল অদিতির মুখশ্রীতে। অদিতি হানিফের সামনে থেকে সরে যেতে নিলে আহনাফ অদিতির হাত টেনে নিজের কাছে নিয়ে আসে। মোহযুক্ত কণ্ঠে অদিতির কানে ফিসফিস করে শুধায়, কোথায় যাচ্ছ বোপাখি? অদিতি কেঁপে উঠে আমতা করে বলে, গেস্ট রুমে চলে যাচ্ছি। আহনাফ অদিতিকে টেনে নিজের বুকের মধ্যে আগলে নেয়। আদরে গলায় বলে, কোথাও যেতে দিব না আমি আমার অদিতিকে। তুমি আমার রুমে, আমার বিছানায়, আমার বুকে থাকবে, বুঝলে? অদিতি মুখ ফুলিয়ে বলে, না থাকবো না। আপনি বকা দেন আমাকে, আপনার কোনো জিনিসপত্রে হাত দিতে নিষেধ করেন, আলমারিতে আমাকে কাপড় রাখতে নিষেধ করেন। আর কখনো বকা দিব না আমার বউ পাখিকে। আমার সব কিছু তো তোমারই জান। তুমি আমার পুরো আলমারি নিয়ে যাও। এই রুমের প্রতিটি জিনিসপত্রে শুধু তোমার অধিকার, আমার স্ত্রী অদিতির অধিকার। অধিকার দিলেন তাহলে? অনেক আগেই দিয়েছি। তুমি আসোনি আমার কাছে, রাগ করে দূরে দূরে থেকেছ। আর আপনার হৃদয়ে জায়গা দিতে পেরেছেন আমায়? অদিতিকে আরও কাছে টেনে নিজের সাথে জড়িয়ে ধরে আহনাফ আদরে কণ্ঠে বলল, হৃদয়ে জায়গা দিতে না পারলে তোমার জন্য আমার এই বেহাল দশা হতো না। পাগলের মতো তোমাকে খুঁজে বেড়াতাম না। তুমি কি এখনও বুঝো না অদিতি, নাকি বুঝো না বোঝার ভান করে থাকো? অদিতি আহনাফের গালের সাথে গাল মিশিয়ে আহনাফের বুকের সাথে লেপটে থাকে। আহনাফ পরম আবেশে চোখ বুজে ফেলে। আমি তোমাকে ভালোবাসি অদিতি, ভীষণ ভালোবাসি বউপাখি আমার। অদিতি আহনাফের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ম্লান কণ্ঠে বলল, আমি কিন্তু এখন আগের মতোই আছি আহনাফ সাহেব। এখন আমার কমিউনিকেশন স্কিল ভালো হয়নি। কেউ কোনো প্রশ্ন জিজ্ঞেস করলে এখন আমি নার্ভাস হয়ে যাই, সঠিকভাবে উত্তর দিতে পারি না। আমার এই আচরণে আপনি কাল আবার বিব্রত বোধ করবেন সবার সামনে। তখন আপনার এই ভালোবাসায় আবার ভাটা পড়ে যাবে। আহনাফ অস্থির হয়ে আবার অদিতিকে নিজের বুকের মধ্যে টেনে নেয়। অদিতির মাথায় হাত বুলিয়ে বলে, না অদিতি, এমনটা আর কোনোদিন আমার মনে হবে না বউপাখি। আমি আছি না, আমি সব সামলে নিব। এখন কারো কথা আমার কিচ্ছু যায় আসে না অদিতি। আমি তোমাকে গ্রহণ করেছি, ভালোবেসেছি, এটাই সত্যি। আর কখনো আমি আমার ভালোবাসাকে অবহেলা করব না। অদিতি আগের ঘটনাগুলো মনে করে আহনাফের বুকের মধ্যে মুখ লুকিয়ে কান্না জড়িত গলায় বলে, কেউ যদি জানতে চায় আমি আপনার কি হই, তখন কি আবার আমাকে পেইং গেস্ট হিসেবে পরিচয় করাবেন? আহনাফ অদিতির মুখ তুলে অদিতির দুগালে আলতো করে ছোট ছোট চুমু এঁকে দিয়ে বলে, বলবো তুমি আমার অদিতি, আমার স্ত্রী, আমার জীবন, আমার ভালোবাসা, আমার সব কিছু। তোমার প্রায়োরিটি সবচেয়ে আগে থাকবে আহনাফ ওয়াহিদের জীবনে। তোমাকে আর কখনো অসম্মানিত হতে দিব না আমি, কথা দিলাম।
এতদিন দায়িত্ববোধের কারণে আমি এই সম্পর্কের বন্ধনে আবদ্ধ ছিলাম, তবে এখন আমি ভালোবেসে তোমার সকল দায়িত্ব নিলাম অদিতি। এই দায়িত্ববোধ এখন আমার বোঝা না, আমার শান্তি, আমার স্বস্তি। আমি তোমাকে পড়ালেখা করাবো, প্রতিষ্ঠিত হতে সাহায্য করব, কিন্তু আমি তোমার হাত ছাড়তে পারবো না অদিতি। আমি আর কখনো তোমার থেকে আলাদা হতে চাই না। আমি আমার অদিতির সাথে সারা জীবন কাটাতে চাই। আমাকে ক্ষমা করে দাও বউ পাখি, আমার সাথে থেকে যাও সারা জীবনের জন্য প্লিজ। অদিতির চোখের কান্নিস বেয়ে তপ্ত নোনাজল গড়িয়ে পড়ল। সেই গম্ভীর রকচটা হানাফ ওয়াহিদ যে বিয়ের পর থেকে তাকে সহ্যই করতে পারত না, আজ সেই স্বামী নামক রকচটা পুরুষটি তার জন্য উতলা হয়ে আছে, তাকে হারানোর ভয় করছে। অদিতি তো এতটা ভালোবাসা পাওয়ার আশা করতে পারেনি কখনো। অদিতি অশ্রুসিক্ত নয়নে আহনাফের বুকে ঝাপটে পড়ে। আহনাফও আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে তার বউ পাখিকে। অনেক হয়েছে, আর কান্নাকাটি করতে দেব না তোমায়, দেখি কান্না বন্ধ করো। অদিতির চোখে জল মুছে দিয়ে আহনাফ অদিতিকে কোলে নিয়ে বিছানায় বসে পড়ল। অপলক দৃষ্টিতে চেয়ে রইল তার অদিতির দিকে। আহনাফ আর নিয়ন্ত্রণ করতে পারল না নিজেকে, আঁকড়ে ধরল অদিতির অধর চোরা। তার কোমল স্পর্শে যেন সময় থেমে গেল, পৃথিবী এক নিমিষে নিঃশব্দ হয়ে গেল। অদিতির বুকের ভেতর তীব্র এক শিহরণ ছড়িয়ে পড়ল, যেন হারিয়ে যাওয়া কোনো অনুভূতি চিরকাল পরে ফিরে এসেছে। এক মিষ্টি অস্থিরতা এসে ভর করল অদিতির হৃদয় জুড়ে। এতদিন পর মনের মানুষের নৈকট্য পেয়ে দুজনের মাঝে ঢেউ খেলে যাচ্ছে, এক সুপ্ত অনুভূতির জোয়ারে ভেসে যাচ্ছে দুজন। এই একান্তে তারা যেন পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে হারিয়ে যাচ্ছিল একে অপরের মাঝে। কিন্তু তাদের এই সুন্দর মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হলো না। বাইরে থেকে দরজার কড়া নেড়ে ডেকে উঠলেন আজমিরি ওয়াহিদ। অদিতি, তাড়াতাড়ি নিচে এসো, তোমার ভাই এসেছে দেখা করতে। আহনাফের তীব্র অনুভূতিতে ভাটা পড়ল, চোখ মুখে বিরক্তির ছাপ ফুটে উঠল। দিল আমাদের সুন্দর মুহূর্ত নষ্ট করে, আর আসার সময় পেল না তোমার ভাই। অদিতি তাড়াহুড়ো করে আহনাফের কাছ থেকে ছাড়িয়ে নিল নিজেকে। লজ্জায় গাল দুটো রক্তিম আভা ধারণ করলো। এক প্রকার দৌড় দিয়ে অদিতি পালিয়ে গেল আহনাফের কাছ থেকে। লিভিং রুমে বসে আছে অদিতির বড় ভাই ইমতিয়াজ। অদিতিকে নিয়ে যদিও তার বিন্দু মাত্র দুশ্চিন্তা নেই, তবুও মায়ের অসুস্থতার কারণে অদিতিকে বাসায় নিয়ে যাওয়ার জন্য আসতে হয়েছে তাকে। অদিতি তার ভাইয়ের সামনে আসতেই ইমতিয়াজ গম্ভীর গলায় বলল, কোথায় ছিলে এতদিন তুই? তোর জন্য দুশ্চিন্তায় আমার কতটা অসুস্থ হয়ে পড়েছে জানিস? অদিতি অবাক নয়নে চেয়ে থাকে তার বড় ভাইয়ের দিকে। একটা বারও তার ভাই জিজ্ঞেস করলো না সে কেমন আছে, কেন চলে গিয়েছে। ইমতিয়াজ আরও ধমক দিত অদিতিকে, কিন্তু আহনাফ সামনে এসে পড়ে আর কিছু বলতে পারল না। আহনাফের দিকে চেয়ে ইমতিয়াজ গম্ভীর গলায় বলল, অদিতিকে বাসায় নিয়ে যাচ্ছি আমি কিছুদিনের জন্য, মায়ের শরীর বেশি ভালো না, অদিতিকে দেখতে চাচ্ছেন বারবার। এই কথা শোনার সাথে সাথে মন খারাপ হয়ে গেল আহনাফের। মাত্রই তো ফিরে পেল সে তার বউ পাখিকে, এখন নাকি তার বউ পাখি চলে যাবে তার বাবার বাড়িতে, আবার বিরহের অনলে পড়তে হবে তাকে। অদিতি আহনাফের দিকে এক পলক চেয়ে তাড়াতাড়ি চলে গেল ব্যাগপত্র গোছানোর জন্য। আহনাফও অদিতির পিছে পিছে রুমে এসে জড়িয়ে ধরল অদিতিকে। তুমি কোথাও যাবে না জান পাখি, অনেক অপেক্ষা করার পর তোমাকে কাছে পেয়েছি আমি, তোমাকে ছাড়া এখন আর থাকতে পারবো না আমি। অদিতি শান্ত কণ্ঠে বলল, মা তো আমারই দুশ্চিন্তে অসুস্থ হয়ে পড়েছেন, কয়েকদিনেরই তো ব্যাপার, মা সুস্থ হলে আমি আবার আপনার কাছে চলে আসব, তাহলে আমিও যাব তোমার সাথে। অদিতিকে সচক্ষে দেখার সাথে সাথেই কান্না জুড়ে দিলেন অদিতির মা আমিনা বেগম। কোথায় চলে গিয়েছিলি তুই মা? এভাবে কেউ পাগলামি করে? আমরা সবাই তোকে নিয়ে কতটা দুশ্চিন্তা ছিলাম সে খেয়াল আছে তোর? তুই যদি আহনাফের সাথে আর থাকতে না চাস থাকতে হবে না তোকে মা, তবুও নিজের কোনো ক্ষতি করিস না। আমিনা বেগমের কথা শুনে মাথায় বাজ পড়ল আহনাফের। আহনাফ অস্থির কণ্ঠে বলল, আন্টি আপনি এসব কী বলছেন? অদিতি আমার সাথেই থাকবে। অদিতি মিটিমিটি হাসি দিয়ে আহনাফের দিকে চেয়ে আছে। আহনাফের এরকম অবস্থা দেখে বেশ ভালোই লাগছে তার। এখন বুঝুক কেমন লাগে। আমিনা বেগম মলিন সুরে বলেন, অদিতি মা তুই যেটা চাস সেটাই হবে, আর মনের বিরুদ্ধে তোকে কোনো সিদ্ধান্ত নিতে হবে না। আহনাফ হতভম্ব হয়ে চেয়ে থাকে আমিনা বেগমের দিকে। মনে মনে বলে, অদিতির মা দেখছি উঠে পড়ে লেগেছেন আমার অদিতিকে আমার থেকে আলাদা করার জন্য। অদিতি দুষ্ট হাসি দিয়ে আহনাফের দিকে চেয়ে থাকে। অদিতির এই হাসি দেখে রাগে গা জ্বলে ওঠে আহনাফের। চুপচাপ এক কোনায় দাঁড়িয়ে রাগে কটমট করতে থাকে আহনাফ। অদিতি শান্ত কণ্ঠে বলে, না মা আমি ওনার সাথেই থাকতে চাই, আমাদের মধ্যে বিদ্যমান মনোমালিন্য দূর হয়ে গেছে। অদিতির কথা শোনার সাথে সাথে আহনাফের সমস্ত রাগ উধাও হয়ে যায়, ঠোঁটের কোণে মৃদু হাসি লেখা ফুটে ওঠে। বিভোর দৃষ্টিতে চেয়ে থাকে আহনাফ অদিতির দিকে। অদিতি তার মায়ের দেখাশোনার জন্য তার কাছেই থেকে যায় কিছুদিনের জন্য। অদিতিদের বাসায় রুমের স্বল্পতার কারণে আহনাফকে বাধ্য হয়ে অদিতিকে একা রেখে চলে যেতে হয়। মন খারাপ করে বাসায় ফিরে আসে আহনাফ। শূন্যতায় হাই হুতাশ করতে থাকে সে। এর মধ্যে প্রায় 3-4 বার কল করেছে আহনাফ অদিতিকে। আহনাফ আনমনি ভাবতে থাকে, কিভাবে একটা বছরের বেশি সময় আমি তোমাকে নিজে থেকে আলাদা করে রাখতে পারলাম অদিতি? তুমি আমার বাসায় ছিলে, আমার কাছে ছিলে, অথচ তোমাকে আপন না করে কিভাবে দূরে সরিয়ে রাখতে পারলাম? অথচ দেখো এখন আমি নিজেই বিরহের অনলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছি। তোমাকে আপন করে পাবার নেশা শরীরের নিউরনে নিউরনে ছড়িয়ে পড়ছে বউ পাখি। তাড়াতাড়ি ফিরে আসো প্লিজ।
আমিনা বেগমের শিয়রের পাশে বসে আছে অদিতি। বারবার আহনাফের চিন্তা মস্তিষ্কে উকিয়ে দিচ্ছে অদিতির। নিজের গলায় পরা লকেটটা হাতে নিয়ে দেখতে থাকে অদিতি। বিয়ের পর আহনাফের কাছ থেকে পাওয়া প্রথম উপহার হচ্ছে এই লকেটটি। অদিতি মিষ্টি হাসি দিয়ে লকেটটির দিকে চেয়ে থাকে। তখন জিদ করে লকেটটি আহনাফের সামনে ধরে না দেখলেও আহনাফ দৃষ্টির আড়াল হলে সারাদিন আহনাফের এনে দেওয়া এই লকেটটি পরে ঘুরে বেরিয়েছে অদিতি। আহনাফ অফিস থেকে বাসায় ফিরে আবার লকেটটি খুলে ডয়ারে রেখে দিয়েছে। এভাবে মান অভিমান করতে করতে কতদিন পার হয়ে গেছে দেখতে দেখতে ভাবতেই কেমন অদ্ভুত লাগে অদিতির। আহনাফ মন খারাপ করে প্রতিদিন অফিসে যায়, আবার মন খারাপ করে বাসায় ফিরে আসে। অদিতিকে ছাড়া শূন্যতায় খা খা করে হৃদয়। আহনাফ অবাক হয়ে ভাবে যে অদিতিকে নিয়ে এক সময় তার কোনো মাথা ব্যথাই ছিল না, আজ সেই অদিতির জন্য অস্থিরতায় তার পুরো দুনিয়া উলটপালট হয়ে যাচ্ছে। অদিতির সাথে প্রায় প্রতিদিনই কথা হয় আহনাফের। মাঝে মাঝে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে আহনাফ অদিতির সাথে দেখা করার জন্য। আজ প্রায় 1 মাস ধরে অদিতি তার বাবার বাড়িতেই আছে। অদিতির ভাবি জুই অন্তঃসত্ত্বা হওয়ার কারণে বাসার প্রায় সব কাজ অদিতিকেই করতে হচ্ছে। আহনাফ অবশ্য অদিতির মায়ের দেখাশোনার জন্য নার্স রাখতে চেয়েছিল, কিন্তু অদিতি রাজি হয়নি। সে নিজেই তার মায়ের যত্ন করতে পারবে। অদিতির সেবা যত্নে আমিনা বেগম এখন প্রায় অনেকটাই সুস্থ। আমিনা বেগমের জোরাজুরিতে অদিতি আজ শ্বশুরবাড়িতে ফিরে যাচ্ছে। অদিতির সাথে আহনাফের আজও ফোনে কথা হয়েছে, কিন্তু অদিতি ইচ্ছে করে তার বাসায় ফিরে আসার কথা বলেনি। আহনাফকে অদিতি আজ সারপ্রাইজ দিবে। আজ প্রায় অনেক রাত করে বাড়ি ফিরেছে আহনাফ। বাসায় ফিরলে মনটা অদিতি অদিতি করে। অদিতিকে ছাড়া থাকতে দম বন্ধ হয়ে আসে। তাই মনকে অন্যদিকে বিমুখ করার জন্য অফিসের কাজে যথাসম্ভব নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করে আহনাফ। তবুও একটা সুপ্ত অনুভূতির কারণে বুকে চিনচিন করে ব্যথা অনুভূত হয়। বাসায় ফিরলে অদিতিকে কল করবে সে। সারা রাত কথা বলে কাটিয়ে দিবে। এটাই এখন রুটিন হয়েছে আহনাফ আর অদিতির। আহনাফ বাসায় এসে সরাসরি রুমে চলে যায়। অন্ধকারাচ্ছন্ন রুমে লাইট অন করারও প্রয়োজন বোধ করে না সে। ডিভানে গায়ে লিয়ে দিয়ে চোখ বন্ধ করে বসে পড়ে আহনাফ। তখনই অদিতি এসে লাইট অন করে দেয়। সাথে সাথে আলোকিত হয়ে ওঠে চারপাশ। আহনাফ সচকিত হয়ে চোখ খুলে সামনে তাকায়। অদিতি আহনাফের দিকে মিষ্টি হাসি দিয়ে তাকিয়ে আছে। অদিতিকে দেখে এক মুহূর্তের জন্য থমকে যায় আহনাফ। বিভোর দৃষ্টিতে চেয়ে থাকে অদিতির দিকে। অদিতি আজ খুব সুন্দর করে সেজেছে। আহনাফের এনে দেওয়া লাল রঙের শাড়ি পরেছে। শাড়ির সাথে ম্যাচিং করে 2 হাত ভর্তি কাচের লাল চুড়ি পরেছে। লম্বা রেশমি চুলগুলো খুলে রেখেছে, যা তার কোমল কাঁধে নেমে এসে বাতাসে ভেসে ভেসে অনন্য এক শোভা সৃষ্টি করছে। হালকা মেকআপেও অপরূপ সুন্দর লাগছে আজ অদিতিকে। আহনাফ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে অদিতির দিকে। এক ঘোরের মধ্যে চলে গিয়েছে আহনাফ। কি দেখছেন এভাবে আমার অদিতিকে? অদিতি দুষ্ট হাসি দিয়ে এগিয়ে এসে আহনাফের চোখের সামনে তুড়ি বাজাতেই সম্বিত ফিরে আহনাফের। আহনাফ অবাক কণ্ঠে শুধায়, 1 মিনিট, কখন এলে তুমি? আজই সকালে এসেছি। আহনাফ ডিভান ছেড়ে উঠে দাঁড়িয়ে অস্থির হয়ে জড়িয়ে ধরে অদিতিকে। কপালে গাঢ় চুমু এঁকে দিয়ে বলে, আমাকে বলনি কেন? আপনাকে সারপ্রাইজ দিলাম। আহনাফ শক্ত করে জড়িয়ে ধরে অদিতিকে। আই মিসড ইউ বউ পাখি। তুমি বললে আমি সকালে গিয়েই তোমাকে নিজের সাথে নিয়ে আসতাম আর তাড়াতাড়ি বাসায় ফিরে আসতাম। কেন করো এরকম আমার সাথে? আমাকে জ্বালাতে খুব ভালো লাগে তোমার, তাই না? অদিতি দুষ্ট হাসি দিয়ে আহনাফের গলা জড়িয়ে ধরে। আহনাফ মিষ্টি হাসি দিয়ে অদিতিকে নিজের কোলে তুলে নেয়। রুমের দিকে তাকাতেই আরেক দফা বিস্মিত হয় আহনাফ। আহনাফের রুমটা আজ খুব সুন্দর করে ফুল আর লাইট দিয়ে ডেকোরেশন করেছে অদিতি। আহনাফ মৃদু হেসে অদিতির দিকে চেয়ে বলে, তো সারাদিন এগুলো করেছো তাই না? অদিতি উচ্ছ্বাসিত গলায় বলে, হ্যাঁ। কেমন লেগেছে আপনার? খুব 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 ভালো। আজ মনে হচ্ছে আমার জীবনে আবার শান্তি ফিরে এসেছে। আহনাফ খুশিতে আত্মহারা হয়ে অদিতিকে কোলে নিয়ে ঘুরতে থাকে। অদিতি খিলখিল করে হেসে ওঠে। আহনাফ গভীর দৃষ্টিতে চেয়ে থাকে অদিতির দিকে। আর কখনো হারিয়ে যেও না অদিতি, তোমাকে ছাড়া দম বন্ধ হয়ে আসে। হৃদস্পন্দন থমকে দাঁড়ায়। আমি তোমাকে আর কোনোদিন অবহেলা করব না বউ পাখি। ভালোবাসি অদিতি, ভীষণ ভালোবাসি। অদিতিও মিষ্টি হাসি দিয়ে বলল, আমিও ভালোবাসি, ভীষণ ভালোবাসি আপনাকে। আহনাফ গভীর দৃষ্টিতে চেয়ে অদিতিকে নিজের প্রশস্ত বাহুডোরে আগলে নিল। আজ আহনাফ আর অদিতি সম্পূর্ণরূপে খুঁজে পেয়েছে একে অপরকে। সকল জড়তা, অস্বস্তি, মান অভিমান ভুলে গুরুত্ব দিয়েছে নিজেদের হৃদয়ের অনুভূতিকে। সকল মান অভিমান ভুলে আজ এক হয়ে যাবে আহনাফ আর অদিতি। ভালোবাসার রঙে রাঙিয়ে তুলবে একে অপরকে। যেখানে থাকবে না কোনো অপমান বা অবহেলা। এক নতুন জীবনের পথ চলা শুরু করবে তারা।